যেটা বলবো, হ্যাঁ, আমি 2004-এর 2nd of October ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে এখানে জয়েন করি এবং মার্চ 2010-এ আমি 6 বছর কাজ করার পরে, 5.5 বছর বা 6 বছর কাজ করার পরে আমি রিটায়ারমেন্টে যাই। রিটায়ারমেন্টে যাওয়ার পর আবার আমাকে এই ছাত্র জনতার আন্দোলনের পরে আমাকে দায়িত্ব দেওয়া হয় এই ব্যাংকের চেয়ারম্যান হিসাবে। যে অবস্থায় ব্যাংককে আমি ছেড়ে গেছিলাম 2010-এ, এসে দেখি এখন যে অবস্থায় পেলাম খুবই দুর্ভাগ্যজনক অবস্থা। আমার মনে অনেক কষ্ট হয়ে গেছে। যে লোন আমি 2004-এ যখন প্রথম ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আসলাম, লোনস অ্যান্ড অ্যাডভান্সেস ক্লাসিফাইড ছিল 38%, 48%। এটা 2010-এর মার্চে কেম ডাউন টু 11%, 11%। ক্লাসিফাইড ঋণ ছাড়াও যেটা ব্রাঞ্চ লস মেকিং ব্রাঞ্চেস আমি পেয়েছিলাম 447টা। এটা কমায়, লস মেকিং ব্রাঞ্চেস কমায় আমি নিয়ে আসতে পেরেছি 73টা। এখন যখন আবার আমরা নিচ্ছি, এই সেপ্টেম্বরের 8 তারিখে আমি এসে জয়েন করেছি এখানে। 4 তারিখে বোধহয় আমার এই প্রজ্ঞাপনটা ইস্যু করা হয় সরকারের তরফ থেকে। সেপ্টেম্বরে দেখলাম যে ক্লাসিফাইড ঋণ আবার 40%-এর কাছাকাছি হয়ে গেছে। না, দ্যাট টাইম ইট ওয়াজ 30%, হ্যাঁ 40%-এর কাছাকাছি। লস মেকিং ব্রাঞ্চগুলিও আবার 100-র উপরে চলে গেছে। এটা বড় কষ্ট পাওয়ার জিনিস। এটা আমি দেখলাম আরও যখন একটু ভিতরে গেলাম, দেখলাম যে এখানে আমি লোন ছেড়ে গেছিলাম যেখানে 16,000 কোটি টাকা, সেটা এখন 75,000 কোটি টাকা পর্যন্ত লোনস অ্যান্ড অ্যাডভান্সেস গত 15 বছরে। গত 15 বছরে লোনস অ্যান্ড অ্যাডভান্সেস প্রায় 60,000 কোটি টাকা দেওয়া হয়েছে। তো এটার জন্য যেটা হয়, যদি ঠিক মতো লেফট অ্যান্ড রাইট লোনস অ্যান্ড অ্যাডভান্স দিয়ে দেয় কেউ, তাহলে কিন্তু প্রবলেম হবে। প্রপারলি যদি স্ক্রুটিনাইজ না করা হয়, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এবং তাই হয়েছে, তাই এখানে হয়েছে। এখান থেকে উত্তরণের উপায় হিসাবে আমি আসার পরে কয়েকটা জিনিস করেছি, ডিরেকশন দিয়েছিলাম। একটা ডিরেকশন ছিল আমাদের রিকভারি করতে হবে, ক্যাশ রিকভারি। আমাদের রিশিডিউলিং করে দিতে হবে, যাতে এনপিএল ক্লাসিফাইড যেটা আছে সেটা আনক্লাসিফাইড হয়। আমার রিস্ট্রাকচারিং করে দিতে হবে অ্যাজ পার ক্যাশ ফ্লো, যার জন্য লোনগুলি নর্মাল অবস্থায় থাকতে পারে, যাতে বিপদ কাস্টমারেরও না হয়। ক্যাশ ফ্লো অনুযায়ী রিস্ট্রাকচার করা। এছাড়া যেটা ইম্পর্টেন্ট আরেকটা জিনিসও বলেছিল, আমার রিসোর্স মোবিলাইজ করতে হবে। কারণ আমার লেন্ডিং করাটা খুব সোজা, কিন্তু রিসোর্স মোবিলাইজ করাটা বেশ ডিফিকাল্ট। সেই জন্য আমি প্রথমেই বলে দিয়েছি যে আমার 10,000 এমপ্লয়িজ আছে, মিনিমাম অন অ্যান এভারেজ 1 লাখ টাকা করে যদি কেউ আনতে পারে, লো কস্ট অ্যান্ড নো কস্ট ডিপোজিট, তাহলে কিন্তু 100 কোটি, 10,000 মাল্টিপ্লাইড বাই 1 লাখ, প্রায় 100 কোটি টাকা আমি মান্থলি ডিপোজিট রেজ করতে পারি। আমার অফিসার, এক্সিকিউটিভস, এমপ্লয়িজ যারা আছে তারা করতে পারে। অফকোর্স এটা যদি অ্যাভারেজ, টপে অনেক হাই হবে, বটমে অনেক নিচে হবে, কিন্তু সবাই যারাই এখানে পার্মানেন্ট এমপ্লয় প্রত্যেককে করতে। যখন আগে ছিলাম ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে, আমি কিন্তু মেসেঞ্জারদের ছিল প্রতি মাসে 25,000। তো তারা 25,000 করে প্রায় 3 লাখ টাকা ছিল বৎসরিক, তাদের করতে পারতো তারা। এটা তাদের টার্গেট দেওয়া। স্যার, এখন যখন আপনি এই সিস্টেমটা কিংবা এটা যখন ডিক্লারেশন দিলেন, তারপরে অ্যাচিভমেন্টটা স্যার কেমন? যে
অ্যাচিভমেন্টসটা আমি এখনো ফিগারগুলি পাইনি, হয়তো ডিসেম্বরের এন্ডে তারা দিবে, ইতিবাচক বা জানুয়ারিতে যখন তাদের পারফরমেন্স ইন্ডিকেটার্সগুলি আসবে, এশিয়ার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখা হবে, তখন এগুলিতে হাইলাইট করা। এখনই ডেলি বেসিসে 10,000-এর কাছ থেকে মানে কমপ্লিট করে এগুলি নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। মানে গতানুগতিকতা কি মেইনলি আমি বিশ্বাস করি ফেস টু ফেস আলাপ আলোচনার মাধ্যমে যদি একটা উইন উইন সিচুয়েশন, ব্যাংকেরও কোনো ক্ষতি হলো না, কাস্টমারেরও কোনো ক্ষতি হলো না, এইভাবে যদি একটা আলাপ আলোচনার মধ্যে, যেমন আমি এখন যেটা বলেছি, মিনিমাম 2% ডাউন পেমেন্ট নিয়ে যেগুলি রিশিডিউলিং করে, বাংলাদেশ ব্যাংকের নিয়ম আছে, 2% আছে, 2.5% আছে, 4% আছে, 5%, 10% আছে। যে মিনিমাম ধরেই আমি বলেছি যে ডিপেন্ডিং ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে ডিফারেন্ট ডিপোজিট নিবে তারা। এইটাকে আমরা ক্লাসিফাইড আছে, আনক্লাসিফাইড করছি। সেই ডাউন পেমেন্ট পেলে আমরা এটাকে আনক্লাসিফাইড করি, তার ডোরটা খুলে যাচ্ছে। সে তখন যে কোনো, এখানে 60+ ব্যাংক আছে, 30+ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, সেসব জায়গাতে প্রয়োজন করলে তার ক্যাপিটাল রেইজ করতে পারে। যদিও ক্যাপিটাল রেইজ করাটা উচিত ক্যাপিটাল মার্কেট থেকে, নট ফ্রম দ্য ব্যাংক। প্রজেক্টের ক্যাপিটাল জেনারেলি ক্যাপিটাল মার্কেট থেকে আসা উচিত, এই একটা জিনিস। তো এইটা করতে পারে তারা। আর যেটা বলেছি যে বললাম যে ফেস টু ফেস বসে তার সঙ্গে কথা বলে, আমাদের ইন্টারেস্ট রেট চার্জ করা আছে হয়তো বা 15%, 16% পুরোকে চার্জ করেছি। আমরা যদি তার সঙ্গে বসে আমার কস্ট অফ ফান্ড রেটে প্লাস 1% বা 2%, এটা যদি সিঙ্গেল ডিজিটসে নামায় নিয়ে আসতে পারি, 10%-এর কাছাকাছি হয়, তাহলে সেটা আমরা ওরাও জন্য উইন উইন সিচুয়েশন হবে, কাস্টমারের জন্য, আমাদের ব্যাংকারের জন্য এটা ওকে হবে, নাহলে পারা যায়। এটাই হলো মেইন। স্যার কিন্তু স্যার যারা স্যার ধরেন যে নামে বেনামে এখানে আঙ্গুলটা না, শাস্তি মানে আঙুল বাঁকা করা মানে তাদের শাস্তি দেওয়া, বা দেখো যারা টাকা নিয়ে গেছে তাদের আমি কিন্তু একটা ওয়ার্ড ইউজ করতে চাই, টাকা পাচার করে নিয়ে গেছে উইদাউট প্রপার অ্যাপ্রুভাল ফ্রম দ্য প্রপার অথরিটি। সেটা তাদের বিচার করা উচিত, কঠোরতম এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া উচিত। দেশদ্রোহী বলবো নাকি জানি না, কিন্তু আমার পার্সোনালি যদি আমাকে কেউ বলা হয়, বলে আর তোমার ওপিনিয়ন কি, আমি তারা দেশদ্রোহী। স্যার বিভিন্ন হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশের বাইরে যাচ্ছে, দেশের বাইরে যে যারা বড় লোক দেখাচ্ছে, প্রপার্টি কিনতেছে, দেশে ওই দেশে যে সবচেয়ে রিচেস্ট বলা হচ্ছে বাঙালি হিসাবে, এটা আমার কাছে অসহ্য লাগে, এটা ঠিক না, একদমই ঠিক না। এখানে যদি চুরি ডাকাতি হতে পারে, এখানে যদি সেই টাকাটা ইনভেস্ট করতো, তাহলে তো এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হতো, এখানে লোকের আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হতো, দেশটা আরো উপরে চলে যেতে পারত, কিন্তু সেটা করতে দেয় না, দিচ্ছে না। এটা তাদের পানিশমেন্টটা হওয়া উচিত, এটা আমি বিশ্বাস। হয়তো বা হয়েছে, ফিকটিশিয়াস লোন তো আছে, অনেক ফিকটিশিয়াস লোন, এবং ফিকটিশিয়াস লোন কিন্তু এমনি এমনি হয় না। ফিকটিশিয়াস লোনের জন্য ব্যাংক কর্তৃপক্ষ, গ্রাহক, তারপরে বোর্ড, মানে আমাদের বোর্ড, রেগুলেটরি অথরিটি, সবাই কিন্তু কম বেশি দায়ী, সবাই কম বেশি দায়ী। রেগুলেটরি অথরিটিও কিন্তু আমি তাদেরও দোষ, তারাও তো এখানে অবজারভার হিসাবে আসে, মনিটরিং করা তাদেরও দায়িত্ব আছে, সুপারভিশন করা তাদেরও দায়িত্ব আছে, কিন্তু তাদের আমি একমাত্র তাদের দোষী করবো, কিছুটা তাদেরও দায়িত্ব আছে, তাদের সেই। আবার যে গ্রাহক, সেই গ্রাহকেরও দোষ থাকবে, সে হয়তো ব্যাংকের সঙ্গে কনভেন্সে কাজগুলি করতেছে, ব্যাংকের যে একদম ফেরেশতা তা না। সুতরাং এখানে সবাই মিলে
ভাগ বাটোয়ারা করছে। হ্যাঁ, এখন কোশ্চেন আসতে পারে এখানে কি 100% না কত পার্সেন্ট? আমি বলবো হয়তো মোর দেন মেজরিটির বেশি, ম্যাক্সিমাম। তো মেজরিটির বেশি ম্যাক্সিমাম হলে 60% or 70% এইভাবে অসৎ উপায়ে কাজ করে যাচ্ছে। সৎ উপায়েও কিন্তু লোক আছে, তাদের পার্সেন্টেজ হলো মিনিমাম। মিনিমাম মানে কত হচ্ছে 30% or 40%। তারা এখনো পর্যন্ত সৎ উপায়ে জীবনযাপন করছে, তারা কিন্তু কাজ ঠিক মতন করার চেষ্টা করতেছে, এটা কিন্তু বলবো। আরেকটা জিনিস যেটা বিচার আচারের কথা বলা হচ্ছে যে হ্যাঁ, আমাদের আইন কানুনগুলিরও বেশ কিছু কারেকশন নিতে হবে, করতে হবে। এখানে ফাঁক ফোকর দিয়ে পার হয়ে যায়, রিড করে ফেলে। যে কোনো জায়গায় লোকে রিড করতেছে, রিড করে সব কিছু বন্ধ করে দিতে চাচ্ছে। এইটা কিন্তু আমি পার্সোনালি কোনোদিনও পছন্দ করি না। যে দোষী লোয়ার কোর্টে গেলে তাকে কিন্তু অ্যাটলিস্ট 50% অফ দ্য ক্লেম অফ দ্য ব্যাংক তাকে রাখতে হয়, লোয়ার কোর্টে ডিপোজিট করতে হয়। হাইকোর্টে গেলে একটা টাকাও না দিয়ে সে রিট ফাইল করতে পারছে এবং রিটের অ্যাপ্রুভালও পেয়ে যাচ্ছে। ব্যাংক তখন কিছু করতে পারছে না, রিটটাকে ভ্যাকেট করাতে চেষ্টা করে। এই একটা অবস্থা। এখানেও যদি সেই সেম পরিমাণ ডিপোজিট রাখার নিয়ম থাকে তাহলে আমার কোনো অবজেকশন নেই। আমি তাহলে বলবো এটা মনে প্রায় আমার জন্য ভালো লাগতো অ্যাজ এ দেশি নাগরিক হিসাবে। স্যার এত সব মানে হয়তো কিছু আর এখানে ভালো ভালো ওয়ার্কার আছে, এটা যে নাই তা না। আমার রেমিটেন্স ডিপার্টমেন্ট বা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ট্রেজারি ডিপার্টমেন্ট, যারা কাজ করছে অক্লান্ত পরিশ্রম করে, তারা অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের দুইটা অফিস, দুইটা দেশে আমাদের এক্সচেঞ্জ হাউস আছে, মালয়েশিয়াতে আছে আর আছে সিঙ্গাপুরে, আর কোনো জায়গায় নাই। এই দুইটা জায়গায় আমাদের যে মালয়েশিয়ায় বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে, এক্স্যাক্ট এখন 5টা ব্যাপার, আমি ঠিক এক্স্যাক্ট নাম্বারটা মনে নাই। সিঙ্গাপুরেও এরকম আছে, একটা ছিল, এখন ব্রাঞ্চ করা হয়েছে ওই সব জায়গায়। এইটাই হলো আমাদের মেইন সোর্স অফ ফরেন রেমিটেন্স। এছাড়াও আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভ অফিস আছে ডিফারেন্ট জায়গায়। এক্সচেঞ্জ হাউসের সঙ্গে আমাদের করেসপন্ডেন্ট রিলেশনশিপ আছে। মিডল ইস্ট থেকে তারা টাকা পাঠাচ্ছে, মিডল ইস্ট মানে আবুধাবি, দুবাই, সৌদি আরব আসবে নিশ্চয়ই, বাহারেন, কাতার, স্টেট যেগুলি আছে সেগুলি থেকে আসতেছে, মাস্কাট, যেখানে যেখানে লেবার, প্লাস ইউরোপ আমেরিকা থেকেও আসে। ইটালি থেকে প্রচুর রেমিটেন্স আমরা পাচ্ছি। আমেরিকা, কানাডা থেকে যারা ব্লু কালার জব করে তারাও টাইম টু টাইম ভালো রেমিটেন্স পাঠায়। এইগুলি আমাদের ফলো আপ, এইটার জন্য আমরা শর্ট সাকসেস। ব্যাংক অলওয়েজ ছিল এক নেট লেন্ডার, অলওয়েজ। আমি থাকাকালীন নেট লেন্ডার ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এখন এই মুহূর্তে আমরা নেট বড়োয়ার হয়ে গেছি। এটা বড় দুঃখজনক কথা। আমি অনেক কষ্ট পাই এগুলি যখন দেখি যে কিভাবে এরা 9-6 করে শেষ করে বলেছে ব্যাংকটাকে। এইভাবে বলা উচিত না, এটাকে শেষ করা না, মানে নিচে নামে নিয়ে গেছে, এটা বলা উচিত। ফোকলা করে ফেলছে, ফোকলা করে ফেলেছে, রাইট ওয়ার্ড, থ্যাংক ইউ। এটাই হয়েছে অবস্থা। স্যার এবার একটু অন্য আর একটা প্রশ্ন করি, শেষ করে দেব। প্রোডাকশন কমিয়ে দেখো, থিওরির উপরে বেস করি আমরা যে কোনো জিনিস ইমপ্লিমেন্টেশনটা করা হয়। হ্যাঁ, থিওরিটা কিছুটা নতুন কিছু অ্যাড হইতে পারে, কিন্তু মনিটারি পলিসি কন্ট্রোল করার জন্য, ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট হলো ইন্টারেস্টকে কন্ট্রোল করা, আপ অ্যান্ড ডাউন করা। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তারপরে ডিমান্ড, সাপ্লাই, অনেক কিছু আছে। সাপ্লাই চেইনটাকেও কারেক্ট পথে রাখতে হবে। আমাদের একটা ভালো জিনিস হলো আমরা ফুডে কিন্তু সেলফ সাফিসিয়েন্ট। ফুড যেটা ইম্পোর্ট আমরা করি খুব অল্প করি, হয়তো রাইস বা উইট
খুব অল্প হয়, বেশি হয় না। আমাদের সেই দিক থেকে যদি সেলফ সাফিসিয়েন্সি আসে তাহলে কিন্তু ইট উইল বিকাম ভেরি ইজি। আমাদের মিডলম্যানের যে পলিসিটা আছে, মিডলম্যান মানে সে চাঁদা উঠে আলো, মিডলম্যান মানে ওই ধরনের জিনিস, ম্যাচ মেকিং করার জন্য মিডলম্যান, সেই ধরনের জিনিস, এগুলি কিন্তু কস্টটা বেড়ে যায় এই জন্য, এটার জন্য হয়ে যায় আর কি। তো এটা এখন আরো যেগুলি রেমিডিয়াল স্টেপস আছে, সাপ্লাই যদি যে সেক্টরে যে প্রবলেম সেগুলি যদি ইজি হয়, সেখানে যদি কমে যায় তাহলে হয়তো আমাদের ইনফ্লেশনেরও এটাতে। ব্যবসায়ীদের যেটা তারা চায় যে সব কিছু ইজি হয়ে যায়, ব্যবসায়ী কিন্তু কোনোদিনও শুনবে না যে তারা খুব ভালো করেছে। এটা কি শুনেছো? আমি এটা তোমাদের সাংবাদিক তো তোমরা, কোন ব্যবসায়ী বলছে যে আমাদের এই বছর খুব ভালো? তারা সব সময় চেয়েছে তাদের অসুবিধার মাঝে হাহাকার তুলে ধরে। হাহাকার তুলছে। এইটা তো বেশ ডিফিকাল্ট হয়ে যায়, তাই বলতেছি।